This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ঠিক শনিবার যা ছিল আজকে যেন সেই ঘটনারই আবারও পুনরাবৃত্তি। সকাল থেকে টান টান উত্তেজনা কি হয় সেদিন ছিল কি রায় দেবে আদালত। জি কর মেডিকেল কলেজ হসপিটালের সেই নির্যাতিতা তরুণের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রায় ঘোষণা করেছে শিয়ালদা আদালত। আজ সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস এবং সকাল থেকে স্বভাবতই একটা টান টান উত্তেজনা এবং বেলা 12:30টায় এই সাজা ঘোষণার পালা শুরু হবে। তার আগে বক্তব্য শুনবেন বিচারক। ইতিমধ্যে বিচারক তাকে 3টি ধারায় দোষী সাব্যস্ত করেছে। কি সাজা হবে সঞ্জয় রায়ের তার জন্য এবার অপেক্ষা। ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত, আজ তার সাজা ঘোষণা। বেলা 12:30টার সময় সাজা ঘোষণা হবে শিয়ালদা আদালতে। স্বভাবতই একটা টান টান উত্তেজনা সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী থেকে কখন বিচারক বসবেন এবং সাজা ঘোষণার পালা কখন শুরু হবে? দেখো, শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসেই মূলত দুপুর 12:30টার সময় জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে যেভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল অর্থাৎ 8ই আগস্ট, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় 126 দিন মূলত মাথায় মূলত যে দোষী সাব্যস্ত করেছে আদালত। এবং গত শনিবারই জানো যে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মূলত অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে, যেখানে 66 নম্বর ধারা রয়েছে, 64 যেমন রয়েছে, তার পাশাপাশি 103+1 অর্থাৎ যে দোষী সাব্যস্ত করা হয়েছে, যে মূলত সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্তে তারা যে চার্জ ফ্রেম করেছিল সেই চার্জ ফ্রেমের যে ধারা প্রয়োগ করা হয়েছিল সেই ধারাতেই মূলত দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, এবং যার মধ্যে সর্বোচ্চ সাজা আমৃত্যু কারাবাস এবং তার পাশাপাশি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। তবে গত শনিবার সঞ্জয় ফের আদালতে যে বিস্ফোরক মন্তব্য করেছিল যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেই মালা খুলে ফেলা হয়েছে, এরকম একাধিক অভিযোগ করেছিল। এর আগেও সঞ্জয় একাধিক পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন। এখন দেখার বিষয় আজকে সঞ্জয় ফের তাকে আদালতে যখন পেশ করা হবে, আজকে সঞ্জয়ের বেশ কিছুটা সময় তার বক্তব্য পর্যন্ত শোনা হবে। তার কারণ যেহেতু আজকে তাকে সাজা ঘোষণা হবে, তার বিরুদ্ধে ঠিক কি সাজা রয়েছে সেই সাজা যেহেতু আজকে ঘোষণা করা হবে, তাই স্বাভাবিকভাবেই সেই সাজার পরিপ্রেক্ষিতে সঞ্জয়ের কি বক্তব্য, আত্মপক্ষ সমর্থনের তাকেও আজকে জায়গা দেওয়া হবে। এবং নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও তারাও কিন্তু আদালতে পক্ষে বিপক্ষে তারাও তাদের বক্তব্য তুলে ধরবে। কিন্তু যেভাবে যে আন্দোলনের মধ্যে দিয়ে মূলত এই জি কর যে ধর্ষণ এবং খুনের ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছিল গত 9ই আগস্ট থেকে লাগাতার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু একাধিক বিষয়গুলো যেগুলো বারবার সামনে এসছে, এবং সর্বোপরি গত শনিবার দিনকে যে শুনানি, সেই শুনানিতেও কিন্তু ঘুরে ফিরে একই প্রশ্ন উঠে আসছে যে এই এত বড় কর্মকাণ্ডে এত বড় ঘটনার পেছনে সঞ্জয় একা নয়, এর পেছনে আরো অনেকেই আছে যাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তার পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হচ্ছিল। এবং আজকে দেখার বিষয় যে এই যে সঞ্জয় যে বেশ কয়েকবার যে বিস্ফোরক মন্তব্য করেছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে নতুন করে সঞ্জয় কি মন্তব্য করে সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে দীর্ঘ যে আন্দোলনের মধ্যে দিয়ে মূলত এই যে অভয়ার যারা দোষী তাদের যে শাস্তির যে দাবি ছিল, সেই শাস্তির দাবিতে আজকে সঞ্জয় এবং তার পাশাপাশি নির্যাতিতার পরিবার আদালতে শেষ কি জানায় সেটাই এখন দেখার। একদমই। ষষ্ঠী, আমি জানতে চাইবো যেগুলো অনেকগুলো প্রশ্ন অধরা রয়ে গিয়েছে, তার পাশাপাশি আমি সেগুলোতে যাব। তবে তার আগে যেটা জিজ্ঞেস করব যে এই অভিযুক্তর যে আইনজীবী সে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছে ভিসেরা রিপোর্টে। ভিসেরা রিপোর্ট পাওয়ার আগেই
শাস্তি ঘোষণা এবং রিপোর্টে পাওয়া যেত খাবারে কোনো বিষক্রিয়া ছিল কিনা, কে কি খাবার খেয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখা যেত। এই বিষয় নিয়ে কি আজকে সেখানে আবার ফের নতুন করে কিছু হতে পারে? দেখো, মামলার তদন্তে অনেক অনেক বিষয় কিন্তু একেবারে এখনো পর্যন্ত যেটা অধরা বা অন্ধকারেই রয়ে গিয়েছে। এবং আরজিকর মেডিকেল কলেজে যে সময় এই ঘটনা ঘটেছিল সেই ক্রাইম সিনে অনেককেই দেখা গিয়েছিল এবং সেই যারা মূলত এই আরজিকরের যে সময় ইনসিডেন্টটা ঘটেছিল সেই সময় তারা সেখানে কিভাবে পৌঁছলো, কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো না এবং কেন তারা সেখানে পৌঁছেছিল, কে তাদেরকে ডেকেছিল, এই বিষয়গুলো যেমন একদিকে প্রশ্ন আসছে, তার পাশাপাশি যেই ক্রাইম সিনের যে জায়গাগুলো সেই জায়গাগুলো এত দ্রুততার সাথে সেগুলো সেখানে পরিষ্কার করে ফেলা হলো এবং সেই বিল্ডিং এর সেই অংশটাকে ভেঙে ফেলা হলো। অনেকগুলো প্রশ্ন কিন্তু মানুষের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং মানুষ জানতে চাইছে এই জায়গা থেকেই যে শুধু কিছু একমাত্র সঞ্জয়, শুধু তাই নয়, সর্বশেষ সিবিআই যেটা তারা জানিয়েছিল যে তাদের হাতে যে সিসিটিভি ফুটেজ এসছে সেই ফুটেজ থেকে অনেক কিছু কিন্তু সামনে আসছে। তবে সেই সিসিটিভির ফুটেজের যে পরবর্তী কি জিনিস পাওয়া গেল বা পরবর্তীতে সিবিআই এই সিসিটিভির ফুটেজ পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নিল সে বিষয়টাও কিন্তু একদিকে রাজ্যের মানুষ এবং তার পাশাপাশি নির্যাতিতার পরিবারের কাছে পুরো বিষয়টা অন্ধকারে। এবং যে ভিজেরা রিপোর্টের কথা বলা হচ্ছে সেই ভিজেরা রিপোর্টও কিন্তু এখনো পর্যন্ত এ বিষয় নিয়ে সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তকারী আধিকারিকরা কিন্তু কোনো উচ্চবার্তা তারা কিন্তু করেনি আদালতে। এবং গত শনিবার দিনকে যে সময় মূলত দোষী সাব্যস্ত করা হচ্ছিল সেই সময় আমরা কিন্তু এজলাসে উপস্থিত ছিলাম। যদিও দীর্ঘ শুনানি অর্থাৎ 15ই নভেম্বর থেকে যে শুনানি শুরু হয়েছিল নির্ভরদার কক্ষে 11ই জানুয়ারি পর্যন্ত, এই সময়কালের মধ্যে কিন্তু সেরা রিপোর্ট সম্পর্কে কিন্তু কোনো রকম কোনো বিষয় আদালতে উল্লেখ করেনি তদন্তকারী আধিকারিকরা। এবং সর্বশেষ যে শুনানি ছিল সেখানেও কিন্তু এই প্রসঙ্গ তোলেন সিবিআই বা নির্যাতিতার পরিবার। এখন দেখার বিষয় আজকে যে শুনানি রয়েছে, অর্থাৎ শুনানি বা মাফ করবে আজকে যে চূড়ান্ত যে রায় রয়েছে সেই রায়ের আগে সিবিআই এই ভিজেরা রিপোর্ট প্রসঙ্গে কি উত্থাপন করে এটা যেমন দেখার বিষয় রয়েছে, তার পাশাপাশি আরো যে বিষয়টা উল্লেখযোগ্য যে সঞ্জয় আজকে অর্থাৎ শেষ যে আদালতের মুখোমুখি হচ্ছে, অর্থাৎ এই যে শিয়ালদা আদালতের যে বিচার প্রক্রিয়া শেষ তার যে বক্তব্য সেটাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য থাকবে বলে মনে করা হচ্ছে। তার কারণ আত্মপক্ষ সমর্থনে তাকে যেহেতু জায়গা দেওয়া হচ্ছে, এখানে সঞ্জয় নতুন করে কারোর নাম উত্থাপন করেন কিনা এটাই এখন দেখা যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।